স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই কেসগুলো হৃদয় দিয়ে, দোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে। আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে, হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার, তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। আমরা শুনছিলাম আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য, কি বলছেন তিনি। এত বড় একটা ঘটনার পরে একটু লজ্জা পেলেন। আমাদের খুব অবাক লাগে যে প্রশাসনের মাথা যে ভঙ্গিতে কথা বলছেন, ভয়ঙ্কর ভয়াবহ একটা দুর্নীতি করেছে, চুরি করেছে তার শিক্ষা দপ্তর, চোর তার শিক্ষা দপ্তরের সবাই, প্রমাণিত, আদালত বলে দিয়েছে, তারপরেও লজ্জা পাচ্ছেন না, লজ্জা নেই। কি আশ্চর্য, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ এভাবে অন্ধকারে চলে গেল, আর তিনি একবারও বলছেন না তার শিক্ষা দপ্তর কত বড় দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা তুলে দুর্নীতি করেছে, তিনি চুপ। কি আশ্চর্য, অবাক লাগে। আসলে অবাক হওয়াটাও ক্রমশ ভুলে যাচ্ছি আমরা। কিসে অবাক হব? এটাই তো ঘটছে, এটাই তো ঘটে আসছে। এখন যেভাবে বয়ান তৈরি করা হচ্ছে, এখন যেভাবে আখ্যান তৈরি করা হচ্ছে, তাতে মূলত দায়ীকে বলা হচ্ছে মামলাটা না হলে, আপনারা শুনলেন আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তা বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাটা লড়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি নাকি দায়ী। কি বলবো বলুন তো, অবাক হওয়ার, বিস্ময় প্রকাশ করবারও কিছু থাকছে না। আমি কথা বলবো, মিরাতুন নাহার আমাদের সঙ্গে রয়েছেন। আমি জানি না মিরাতুন দি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, প্রযুক্তিগত কিছু সমস্যা হচ্ছে। মিরাতুন দি, শোনা যাচ্ছে আমার কথা? বেশ, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শুনতে পাইনি, পাওয়া যাচ্ছে। আচ্ছা, সমস্যা হচ্ছিল। মিরাতুন দি, একটু আগে আমি যদি পিসিআর কি বলি, আপনি কি শুনেছেন মুখ্য আমাদের রাজ্যের প্রধান যিনি প্রশাসনিক কর্তা, তার বক্তব্যটা আপনি শুনেছেন যে কি বলছেন তিনি? আগে শুনেছি, এখানে কিছুটা শোনা যাচ্ছিল না, শুনেছি। তুমি প্রশ্ন করো, বলো। আমি শুনেছি, আশ্চর্য হবে না। এইরকম প্রতিক্রিয়া পাবার পরে কি মনে হয়, কি বলবো, মানে এত বড় একটা দুর্নীতি সবাই জেনে গেল, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এ রাজ্যের কে যোগ্য কে অযোগ্য তা নির্ধারণ করতে পারেনি রাজ্যের শিক্ষা দপ্তর, ফলে সবার চাকরি বাতিল। এখানেও প্রশ্ন আছে যে কিভাবে কেউ দোষ করলো আর কেউ করলো না, এভাবে সবার চাকরি বাতিল করা যায় কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর যে ভয়ঙ্কর দুর্নীতির সাথে যুক্ত, তা নিয়ে কি কোনো সংশয় আছে? সেই সংশয়টা, সেইটা মেনে নিয়ে একটু লজ্জিত হওয়া আমাদের প্রশাসনিক প্রধানের কথা কি একবারও প্রকাশ পেল সেই লজ্জা? আমার প্রথম প্রতিক্রিয়া যেটা মনে হচ্ছে একজন নাগরিক হিসেবে, যে আমরা বোধহয় সকলকেই আমি দায়ী করছি, আমরা বোধহয় একটা মস্ত অপরাধ কাজ করে বসে আছি। যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক তাদের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না, অতএব পুরো তালিকাটাই বাতিল হয়ে গেল শীর্ষ আদালতের রায়ে। শিক্ষক প্রার্থীদের নয়, শুধু শিক্ষক পদে যারা নিযুক্ত হয়েছিলেন তাদেরকে যোগ্য অযোগ্য
মেলামেশা হয়ে গেছে এবং সেই মেলামেশার ব্যাপারটা, মিলিয়ে যাওয়ার ব্যাপারটাকে আলাদা করা যাচ্ছে না। অর্থাৎ বিচার বিভাগ থেকে রায় দেওয়া হয়েছে, শীর্ষ আদালত থেকে, যে পুরো 2016 সালের পুরো তালিকাটা বাদ যাবে। কান্নাকাটি করেছে, জীবন জীবিকা টান, এর থেকে বড় বিপদ তো আর হতে পারে না। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে আমার আজকে মনে হচ্ছে যে এই অভিশপ্ত সময়টা আমাদের যে দেখতে হলো, অভিশপ্ত কাণ্ড, অভিশাপ নেমে এসেছে বলে মনে হচ্ছে। অভিশাপ মানে কোনো আধ্যাত্মিক ব্যাপার নয়, মানুষই তৈরি করে অভিশপ্ত পরিস্থিতি। সেটার জন্য আমরা বোধহয় অনেকটাই দায়ী, কারণ আমরা প্রশাসনিক পদে যোগ্য কোনো ব্যক্তিকে নিযুক্ত করতে পারিনি, সেখানে যোগ্য অযোগ্যের মধ্যে পার্থক্য করতে পারিনি, তাই তার খেলা শুরু হয়েছে এবং সেই খেলাটাই আমাদের দেখতে হচ্ছে। আমার কয়েকটা কথা মনে হচ্ছে এই ঘটনায়। প্রথম কথা মনে হচ্ছে, যিনি প্রশাসনিক পদে রয়েছেন তিনি একটা কথা বহুদিন ধরে ক্ষমতায় আসার পর থেকে বলে যাচ্ছেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমাদের প্রশ্ন, আজকে কি আমরা চূড়ান্ত খেলা তিনি খেলে দিলেন সেরকম একটা পরিস্থিতিতে পড়েছি? এটা কি জীবন জীবিকা নিয়ে খেলা নয়? আজকে শিক্ষকদের মধ্যে যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকা মিলেমিশে দেওয়া হয়েছে। ওই চাল কাপড় আমার খুব খুব খারাপ লাগে। যোগ্য শিক্ষকদের চালের সঙ্গে তুলনা করা আর অযোগ্য শিক্ষকদের কাপড়ের সঙ্গে তুলনা করা, এটা আমার মনে হয় অত্যন্ত অমানবিক। এইরকম রূপকটা ঠিক নয়। কিন্তু আমার মনে হচ্ছে চূড়ান্ত খেলা হবে, খেলা হবে করে করে তিনি চূড়ান্ত খেলা খেলে দিলেন মানুষের জীবন জীবিকা নিয়ে। এর থেকে বিপজ্জনক খেলা আর হয় না। 2 নম্বর কথা যেটা দরকার, এই একটি ব্যক্তি আজকে খুব খুব বিষয়ের বা ভাববার বিষয় যে শিক্ষা দপ্তরের ব্যাপার, শিক্ষা সংক্রান্ত ব্যাপার, শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দেওয়া হলো, অথচ আরেকজনের ভূমিকার কথা উঠছে না। তিনি যেন কোথায় লুকিয়ে বসে আছেন বা কোথাও গিয়ে কোনো কুঠুরিতে বসে আছেন, তিনি শিক্ষামন্ত্রী, তার কথা উঠছেই না, তার কোনো বক্তব্যই নেই। এটা থেকেও বোঝা যায় এই যে প্রশাসনিক, আমি আপনাকে বলি, আজকে তিনি ছিলেন মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন, শুধু মাথা নেড়েছেন আর কি। আচ্ছা, তার বক্তব্য ছিল কি? না, প্রধান বক্তব্য না, প্রধান বক্তব্য থাকার কথা শিক্ষামন্ত্রী, দায়টা তার, সরাসরি দায়টা তার। তারপরে প্রশাসনিক পদ তার উপরে রয়েছে। প্রশাসনিক পদে যিনি আছেন, আজকে প্রশাসনিক পদে যিনি রয়েছেন, তিনি আজকে ঢক্কা নিনাদ করে বৈঠক করে যেসব কথা বললেন, তাতে আমার প্রতিক্রিয়া এরকম। আমার মনে হলো আহাম্মক ব্যক্তির আহাম্মকি করে বুঝতে পারে না। এই ব্যক্তিটি আহাম্মকি করে চলেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, তাতেই তার সাফল্য। ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থায় হাত দিয়েছেন, এখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে যে আহাম্মকি করেছেন, সেই আহাম্মকি তার গর্বের কারণ, অহংকারের কারণ। কারণ আমি কথাই বলছি, তিনি এক ধরনের করেন, সেটা আমাদের বুঝে নেওয়া প্রয়োজন। যখন আরজিকর কাণ্ডে যে আরজিকরের যে সরকারি হাসপাতালে যে হত্যাকাণ্ডটা হলো, ঠিক তার পরপরই তিনি রাস্তায় বেরিয়ে বলেছিলেন যে এই হত্যাকাণ্ড অত্যন্ত, মানে এমন ভাবে যেন জনগণের হয়ে তিনি রাস্তায় নেমেছেন, প্রশাসনিক পদের প্রধান হয়ে, এবং বললেন, এই হত্যাকাণ্ডের নিন্দা করে বললেন, আমি আসামি সাব্যস্ত করে দিলেন এবং তার শাস্তিও সাব্যস্ত করে দিলেন, নিদানও দিয়ে দিলেন। ঠিক সেই রকমই ভূমিকা আজকেও পালন করেছে। লক্ষ্য করে দেখলে বোঝা যায়, সাংবাদিক বৈঠকে যেভাবে কথা বললেন, কি বললেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আশ্চর্য। আমরা বলছি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং তার জন্য দায় তাকে নিতে হবে, শিক্ষামন্ত্রীকে নিতে হবে। তার আগে তিনিই বলে দিলেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং দায়টা কাদের? সিপিআইএম, বিজেপি। মাথা খারাপ নাকি সব বুঝে শুনেও এই ধরনের বোকামি করেন কিংবা বুদ্ধি বানাবার প্রচেষ্টা করেন মানুষজনকে? এই কথাটাই আমার বারবার মনে হচ্ছে। আজকে তিনি যে খেলা খেলেছেন, এই খেলা জীবন জীবিকা নিয়ে, এই খেলার দাম যেন তাকে চুকিয়ে দিতে হয়। আমার একটা
একটা কথাই মনে হচ্ছে, এতদিন তিনি বোধহয় এই দেবীর আসনে মানুষ তাকে বসিয়েছে। ভিক্ষাপাত্র হাতে নিয়ে যে মানুষরা দিনের পর দিন ক্ষুধা, জীবিকা ইত্যাদির সঙ্গে লড়াই করে, অভাবের সঙ্গে লড়াই করে, তারা একে দেবীর আসনে বসিয়েছেন। তিনি কেড়ে নিয়েছেন সেই আসনটা, অর্জন করে নিয়েছেন। অর্জন নিজে নিজে অর্জন না কেড়ে নেওয়া আমি জানি না। আজকে কি এর পরেও দেবী বিসর্জনের কথা কেউ ভাববেন না? আজকে মনে হয় বিসর্জনের কথা ভাবার সময় এসেছে। সেটা আমি রাজ্যবাসীর কাছে আবেদন করছি। এরপরেও দেবী পূজা চলতে থাকবে নাকি বিসর্জন এর আয়োজন করা উচিত বলে তাদের মনে হচ্ছে? আমাদের দেশে দুস্থ পরিবারের ছেলে মেয়েরা এই ব্যবস্থাপনায় সব থেকে বেশি বঞ্চিত হবে। শিক্ষকরা তাদের জীবন জীবিকা বিপর্যস্ত, সেটা তো আছেই। গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে কি অবস্থায় পড়েছে, প্রধান শিক্ষকরা এক একটা স্কুলে তারা বুঝতে পারছে। এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্য, দেশের দুস্থ মানুষজনেরা, যাদের ছেলেমেয়েরা এই শিক্ষাটুকু না পেলে, স্কুলের এই শিক্ষা না পেলে, শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশার ফলে শিক্ষা না পেলে, তারা সকলেই উন্নয়ন কাকে বলে আর কখনো জানবে না, বুঝবে না। তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে এবং তারা ওই নির্বাচনের সময় এদের পদলেখনকারী হিসেবে চিরকালের জন্য সেই স্থানটা গ্রহণ করে থাকবে। এবং সেটাই তিনি চান বলে আমার মনে হয়। সমস্ত ব্যবস্থা তার প্রস্তুত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, ছুটি দিয়ে দেবেন, তার হাতে তো সব ছুটি দিয়ে দেবেন, তিনি ব্যবস্থা সব করে ফেলেছে। ফলে এইরকম, আমাকে সবাই ক্ষমা করবেন, এইরকম মূর্খতাকে কোনো ক্ষমা করা যায়? আর মূর্খতার একটা প্রমাণ আমি দিয়ে শেষ করব আমার কথা। তিনি কিছুদিন আগে একটি স্কুলে গিয়ে বলেছিলেন 40-50-এর বেশি আমাদের নম্বর দেওয়া হতো না। আমি সকলকে বলে দিচ্ছি, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, স্কুলগুলোকে 70-80 করে নম্বর দিয়ে দেবেন। আমি জানি মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েরা কিচ্ছু লেখাপড়া শিখছে না। সে তার সমস্ত দায় এই ব্যক্তিটির, যিনি খেলা হবে করে করে চূড়ান্ত খেলা আজ খেলে দিয়েছেন। শীর্ষ আদালতকে একদিক থেকে ধন্যবাদ দিতে হয় যে তার সেই মুখোশটা বোধহয় খুলে যাওয়ার কথা। কিন্তু আমরা মানুষরা তো ভুলে যাই না। আমরা মানুষরা খুব তাড়াতাড়ি এইরকম বিপজ্জনক খেলা যারা খেলে তাদের পায়ের কাছে গিয়ে আরো হাত জোড় করে দাঁড়াই। আমাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ নেই। কান্নার ছবিগুলো আমার মধ্যে, আমার এই বয়সে, আমাকে অন্য রকম ভাবনায় ভাবিত করছে। কান্না কেন? তরুণ দেশবাসী, তরুণীরা কান্না কেন? এতদিন কি অপেক্ষা করে বসেছিলেন যে তারা বিপুল একটা সাফল্য পেয়ে গেছেন? তারা চিনতে পারেন না, বুঝতে পারেন না শিক্ষক পদের যোগ্য তো তারা নন। যদি হতেন তাহলে বুঝিয়ে দিতেন যে শিক্ষকদের কি, শিক্ষকরা দেশকে বাঁচাবে, শিক্ষকরা শিক্ষার ধ্বংসকারীকে বিনষ্ট করে দেবে তার প্রচেষ্টা। আজকে কেন তারা কাঁদছেন? কেন? কিসের জন্য? খুব আশা করেছিলেন। অদ্ভুত, আমরা বুঝতে পারি আর এই শিক্ষকেরা বুঝতে পারে না।